প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে তোমাদের স্বাগতম। আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে, আগের ক্লাসে বলেছিলাম যে ইমিউনিটি দু রকমের হয়, একটা কোষভিত্তিক, একটা হচ্ছে রসভিত্তিক ইমিউনিটি বা অনাক্রমতা। তার যে মেকানিজম, তার যে পদ্ধতি, কীভাবে ওই কোষভিত্তিক এবং রসভিত্তিক পদ্ধতিতে আমাদের যে অনাক্রমতা তন্ত্র চলছে, সেটা আমি আজকে এই একটা চিত্রের মাধ্যমে বা একটা ফ্লোচার্টের মাধ্যমে আমি এখানে দেখাবো। প্রথম দেখো, একটা আমি কোষ এঁকেছি। এই কোষটাকে আমরা বলি ম্যাক্রোফাজ, এমকিউ দিয়ে ম্যাক্রোফাজ, সেটা লিখি এমকিউ। এই ম্যাক্রোফাজ একটা অনাক্রমতাতে অংশগ্রহণকারী একটা কোষ, যে কোষটার কী আছে না ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোনো জীবাণুকে ভক্ষণ করার ক্ষমতা আছে। দেখো ম্যাক্রোফাজ কি করেছে, একটা ব্যাকটেরিয়াম মানে এখানে অ্যান্টিজেন, বাইরে থেকে যখন প্রবেশ করছে দেহের মধ্যে, ও সঙ্গে সঙ্গে কী করলো, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কী করলো, ভক্ষণ করে নিল, এনগাল্ফ করে নেওয়ার পর ও একটা ফ্যাগোজোমের মধ্যে, একটা থলির মধ্যে রেখে দিল। সেই থলিটাকে আমরা বলি ফ্যাগোজোম। আর এর মধ্যে আছে কি, লাইসোজোম। সেই লাইসোজোম এবং ফ্যাগোজোম দুটো থলি একসঙ্গে মিশ্রিত হয়ে তৈরি করে কি, ফ্যাগোলাইসোজোম। দেখো, ফ্যাগোজোম প্লাস লাইসোজোম ইজিক্যাল টু ফ্যাগোলাইসোজোম। এই ফ্যাগোলাইসোজোমের মধ্যে তাহলে কি আছে, লাইসোজোমের মধ্যে আমরা জানি কি আছে, বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম আছে। সেই হাইড্রোলাইটিক এনজাইমগুলো কি করে, এই যে তোমার ফ্যাগোজোমের মধ্যে উপস্থিত যে অ্যান্টিজেনটা ছিল, সেটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, যে কোনো আদার্স কোনো মানে অ্যান্টিজেন হোক না কেন, তাকে কি করলো, টুকরো টুকরো খণ্ডে ভেঙে দিল ওই হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা। তো এই যে টুকরো টুকরো খণ্ড, সেই খণ্ডগুলোকে আমরা বলবো কি, অ্যান্টিজেনিক পেপটাইড। এই যে হলুদ রঙের যে আমি দেখিয়েছি, সেটা কি, অ্যান্টিজেনিক পেপটাইড। অ্যান্টিজেনে ভেঙে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো তৈরি করলো কোথায়, ফ্যাগোলাইসোজোমের মধ্যে, সেই টুকরো খণ্ডগুলোকে আমরা কি বলবো, অ্যান্টিজেনিক পেপটাইড। এখন এই ম্যাক্রোফাজ এই অ্যান্টিজেনিক পেপটাইডগুলোকে কি করে না, তাদের কোষ সারফেসে, সেল সারফেসের মধ্যে দেখো দুটো সেল সারফেস মার্কার থাকে। একটাকে বলছি MHC2, একটা হচ্ছে MHC1 অ্যান্ড MHC2। এটার পুরো নাম হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা 1, 2, 3 তিনটে ক্লাস হয়। তো তার মধ্যে ম্যাক্রোফাজের সেল সারফেসের মধ্যে এক্সপোজ থাকে কি, MHC1 অ্যান্ড MHC2 দুটোই। তো এই MHC1 এবং MHC2 এরা কি করে না, এই যে অ্যান্টিজেনিক পেপটাইড, যেটাকে টুকরো টুকরো ভেঙে অ্যান্টিজেনিক পেপটাইডে রূপান্তরিত করেছে, সেই অ্যান্টিজেনিক পেপটাইডগুলোকে বাইরে এক্সপোজ করেছে। কাকে এক্সপোজ করবে না, হয় TH কোষকে, নয় TC কোষকে। তাহলে ম্যাক্রোফাজের কাজ কি হলো, অ্যান্টিজেনটাকে, বাইরে থেকে প্রবিষ্ট অ্যান্টিজেনটাকে এনগাল্ফ করে, তাকে টুকরো টুকরো খণ্ড করে MHC1 এবং MHC2 দ্বারা বাইরে এক্সপোজ করে দেওয়া। সেই যে এক্সপোজ অ্যান্টিজেনিক পেপটাইড, এগুলোকে চিহ্নিতকরণ, রিকগনিশন করে কে না, টি কোষ। ওই যে টি লিম্ফোসাইট বলে এসেছিলাম, TH কোষ এবং TC কোষ দুটো ক্লাস বলেছিলাম। 4টে ক্লাসের মধ্যে এখানে দুটো ক্লাস বলছি, সেটা হচ্ছে TH কোষ আর TC কোষ, সাইটোটক্সিক টি কোষ আর হেল্পার টি কোষ। এই হেল্পার টি কোষ এবং সাইটোটক্সিক টি কোষ কী করে, এই যে বাইরে এক্সপোজ যে অ্যান্টিজেনিক পেপটাইড, সেগুলোকে রিকগনিশন করতে পারে। কি করে রিকগনিশন করে, আমরা জানি এই TH কোষের বা TC কোষের কি আছে না, TCR বা BCR আছে। এটা TCR, এটা TH কোষেরও TCR। তাহলে এই TH কোষ এবং TC কোষের যে TCR আছে, যে গ্রাহকটা, সেই গ্রাহক দিয়ে এই অ্যান্টিজেনিক পেপটাইডটাকে কী করলো, রিকগনিশন করলো, চিহ্নিতকরণ করলো। তো সাপোজ আমি আগে এই দিকটা বলি, TC কোষ তার TCR দিয়ে অ্যান্টিজেনিক পেপটাইডটাকে রিকগনিশন করেছে, চিহ্নিতকরণ করেছে। চিহ্নিতকরণ করার সঙ্গে সঙ্গে TC কোষ কী করেছে না, এক্সাইটেড হয়ে গেছে। এক্সাইটেড হয়ে যাওয়া মানে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার পর ওই TC কোষ কী করে না, পলিফারেট করে, মানে সংখ্যায় বৃদ্ধি করে।
একটা কোষ যখন দেখলো যে বাইরে থেকে একটা জীবাণু প্রবেশ করেছে, তাকে আমি চিহ্নিত করতে পেরেছি, সঙ্গে সঙ্গে ও কী করলো, সে সেল ডিভাইড করতে শুরু করলো, মানে তার পলিফারেশন করলো। পলিফারেশন করা মানে তার পপুলেশন বৃদ্ধি পেলো, মানে টিসি কোষের পপুলেশন কী হলো, বৃদ্ধি পেলো। এই টিসি কোষের পপুলেশনে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে টিসি কোষগুলো দুটো ভাগে ভাগ হয়ে যায়, ডিফারেন্সিয়েট হয়ে যায়। কিছু টিসি কোষ কী করে, ইফেক্টর টিসি সেল, আর কিছু টিসি সেল কী করে, মেমোরি টিসি সেলে তোমার রূপান্তরিত হয়ে যায়। মানে এই যে টিসি সেলের পপুলেশন তৈরি হলো, সেই টিসি সেলগুলো কী করে, তাদের কাজ অনুযায়ী ভাগ হয়ে গেল। কেউ কতগুলো টিসি সেল ইফেক্টর টিসি সেলে রূপান্তরিত হয়ে গেল, কতগুলো টিসি সেল মেমোরি টি সেলে রূপান্তরিত হয়ে গেল। এখন এই যে ইফেক্টর টিসি সেল, সেই ইফেক্টর টিসি সেলের কাজ হচ্ছে দুটো কেমিক্যালস রিলিজ করা, একটা হচ্ছে পারফোরিন, একটা হচ্ছে গ্র্যানজাইম। দেখো নামটা শুনে মনে হচ্ছে পারফোরিন, দ্য কেমিক্যাল হুইচ ক্যান ক্রিয়েট পারফোরেশন, মানে ছিদ্র তৈরি করে। এই কেমিক্যালটার কাজ হচ্ছে ছিদ্র তৈরি করে দেওয়া। কার ছিদ্র তৈরি করে দেওয়া, না যে অ্যান্টিজেনটা প্রবেশ করেছিল তার ছিদ্র করে দেওয়া। দেখো এটা আমি ব্যাকটেরিয়া দেখিয়েছিলাম হলুদ কালারের, এখানেও ব্যাকটেরিয়া দেখিয়েছি। দেখো এর গায়ে কি করেছে, ছিদ্র করে দিয়েছে। কে করলো, পারফোরিন। এই ছিদ্র দিয়ে এই যে গ্র্যানজাইম, এনজাইমের গ্যানজাম, বুঝলি না, গ্যানজাম, সেখান থেকে গ্র্যানজাইম নামটা এসছে কিসের থেকে, না এনজাইমের গ্যানজাম, মানে কতকগুলো এনজাইমের সমষ্টি। গ্র্যানজাইম মানে এখানে অনেকগুলো এনজাইম একসঙ্গে থাকে, সেই মলিকুলসটাকে বা সেই গ্র্যানিউলসটাকে আমরা গ্র্যানজাইম বলি। তো এই গ্র্যানজাইম এই পারফোরিন দ্বারা ক্রিয়েটেড যে পোর, ছিদ্র, সেই ছিদ্র দিয়ে ঢুকে গেল কোথায়, ভিতরে। তাহলে যখন পারফোরিন দ্বারা পারফোরেট করে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে, তাহলে ছিদ্রপথে কী করছে, তার যে ইন্টারনাল মেটেরিয়ালস, ওই যে জীবাণুটার তার যে ইন্টারনাল মেটেরিয়ালস সব লিক আউট হতে শুরু করলো, এবং গ্র্যানজাইম ঢুকে গেছে ভিতরে ঢুকে যাওয়ার পর এ কী করবে, ভিতরের মধ্যে উপস্থিত যে মেটেরিয়ালগুলো সেগুলোকে কী করে ডাইজেস্ট করে দিল, নষ্ট করে দিল। তাহলে আলটিমেট কি হলো, লাইসিস হয়ে গেল। কীটা লাইসিস হয়ে গেল, ব্যাকটেরিয়ামটা বা জীবাণুটা। ওকে, তাহলে দেখো একটা জীবাণু দেহের মধ্যে প্রবেশ করেছিল, তাকে মেরে ফেলেছে। কে মেরে ফেলেছে, বাই সেল সেল ইন্টারাকশন। দ্যাটস ওয়াই সেল মিডিয়েটেড ইমিউনিটি বা সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সও বলতে পারি। এখানে কি হলো দেখো, ম্যাক্রোফাজ একটা কোষ, টিসি সেল একটা কোষ। তাহলে ম্যাক্রোফাজ, টিসি সেল, এই দুটি সেলের দেখো বিভিন্ন ইন্টারাকশনের মাধ্যমে প্রবিষ্ট হওয়া যে অ্যান্টিজেন, তাকে কি করলো, মেরে ফেললো, মানে ক্লিয়ার করে দিল। তাহলে সেল বলেছিলাম ওখানে যে যখন সেল ইন্টারাকশনের মাধ্যমে কোনো জীবাণুকে যদি ক্লিয়ার করে দেয়, তখন সেই পদ্ধতিটিকে আমরা বলো কি, সেল মিডিয়েটেড ইমিউনিটি বা কোষ ভিত্তিক অনাক্রমতা। ওকে, তাহলে এইখান থেকে এই অবধি এই দিকটা হলো আমার কি, দ্য সেল মিডিয়েটেড ইমিউনিটি। ঠিক আছে, নেক্সট এই দিকটা আসছে এবার MHC2 দ্বারা এক্সপোজ যে অ্যান্টিজেনিক পেপটাইড, সেটাকে রিকগনিশন করেছে কে, না TH কোষ। তার TCR আছে, সে TCR দিয়ে এই অ্যান্টিজেনিক পেপটাইডটা, যে অ্যান্টিজেনিক পেপটাইডটা MHC2 দ্বারা এক্সপোজ করেছে, সেই অ্যান্টিজেনিক পেপটাইডটাকে কে রিকগনিশন করেছে, চিহ্নিতকরণ করেছে কে, না TH কোষ। এখানে কে করেছিল, TC কোষ করেছিল। তাই এটা আমরা অনেক সময় বলি যে TC কোষ হচ্ছে MHC1 রেস্ট্রিক্টেড। যেহেতু TC কোষ MHC1 দ্বারা এক্সপোজ অ্যান্টিজেনিক পেপটাইডটাকে রিকগনিশন করতে পারে, তার জন্য আমরা TC কোষকে আমরা বলি কি, না MHC1 রেস্ট্রিক্টেড। বাট TH কোষকে বলা হয়, TH কোষকে বলি আমরা MHC2 রেস্ট্রিক্টেড। কেন, কারণ এই TH কোষ MHC2 দ্বারা এক্সপোজ যে অ্যান্টিজেনিক পেপটাইড, সেটাকেই মাত্র রিকগনিশন করতে পারে। এই TH কোষ কখনোই MHC1 দ্বারা এক্সপোজ অ্যান্টিজেনিক পেপটাইডকে রিকগনিশন করতে পারবে না, বা TC সেল এই যে MHC2 দ্বারা এক্সপোজ অ্যান্টিজেনিক পেপটাইডটাকে কিন্তু রিকগনিশন করতে পারবে না। এটা কিন্তু স্পেসিফিক। তাই TH সেল ইজ কল্ড MHC2 রেস্ট্রিক্টেড অ্যান্ড TC সেল ইজ কল্ড MHC1 রেস্ট্রিক্টেড। এখন TH কোষ তার TCR দিয়ে MHC2 দ্বারা এক্সপোজ অ্যান্টিজেনিক পেপটাইডটাকে রিকগনিশন করলো। রিকগনিশন করার সঙ্গে সঙ্গে যখন দেখলো বাইরের জিনিস ঢুকেছে, বাইরের জিনিস এটা সঙ্গে সঙ্গে নিজে কী হয়ে গেলো, অ্যাক্টিভেশন হয়ে গেলো, অ্যাক্টিভেটেড হয়ে গেলো। অ্যাক্টিভেটেড হওয়ার পর নিজে কী হয়ে গেলো, পলিফারেশন হয়ে গেলো। দেখো তিনটে জিনিস, অ্যাক্টিভেশন, পলিফারেশন, ডিফারেন্সিয়েশন,
তিনটা জিনিস স্টেপ বাই স্টেপ হবে। তাহলে প্রথমে অ্যাক্টিভেশন হলো, নেক্সট পলিফারেশন, ঠিক আছে, পলিফারেশন হওয়ার সঙ্গে সঙ্গে কী করলো, টিএইচ কোষ তার পপুলেশন বৃদ্ধি করলো। একটা সেল ছিল, সেখান থেকে দেখো অসংখ্য টিএইচ সেল সৃষ্টি করলো, তার মানে তার সংখ্যা বৃদ্ধি পেলো, তার পপুলেশন বাড়লো। সেই টিএইচ কোষগুলো পরে কি হলো, ডিফারেন্সিয়েশন হয়ে গেল, তাদের কাজ অনুযায়ী টিএইচ কোষগুলো দুটো সেলে ডিফারেন্সিয়েট হয়ে গেল। কি কি, একটা কিছু সেল কতগুলো টিএইচ কোষ কী করে মেমোরি টিএইচ কোষে রূপান্তরিত হয়ে গেল, কতগুলো টিএইচ কোষ ইফেক্টর টিএইচ কোষে রূপান্তরিত হয়ে গেল। যেমন বলেছিলাম এখানে ইফেক্টর টিসি সেল এবং মেমোরি টিসি সেল, মেমোরি টিসি সেল, ইফেক্টর টিসি সেল অ্যান্ড মেমোরি টিসি সেল। এখানেও তাই, টিএইচ কোষ ডিফারেন্সিয়েশন হওয়ার পর মেমোরি টিএইচ কোষ অ্যান্ড ইফেক্টর টিএইচ কোষ দু রকম কোষে কী হলো, ডিফারেন্সিয়েট হয়ে গেল। এখন এই যে ইফেক্টর টিএইচ কোষ, এই ইফেক্টর টিএইচ কোষ কী করলো না, সাইটোকাইন নামক একটা হরমোন লাইক কেমিক্যালস রিলিজ করলো। কি নাম, সাইটোকাইনস। এটা কীরকম না, হরমোন লাইক কেমিক্যালস, মানে স্টিমুলেশন দেয়, অন্য কাউকে স্টিমুলেশন দিতে পারে। তো টিএইচ কোষ, ইফেক্টর টিএইচ কোষ থেকে নিঃসৃত সাইটোকাইনস সঙ্গে সঙ্গে কোথায় না, বি কোষ, এটা হচ্ছে কি বি কোষ, বি কোষের গায়ে ওই যে সাইটোকাইন আছে, সেই সাইটোকাইন রিসেপ্টরের গায়ে গিয়ে পড়লো। এগুলো সব হচ্ছে সাইটোকাইন রিসেপ্টর, সাইটোকাইন রিসেপ্টর। ওকে, তাহলে সাইটোকাইন কে তৈরি করলো, ইফেক্টর টিএইচ কোষ। ইফেক্টর টিএইচ কোষ সাইটোকাইন রিলিজ করার সঙ্গে সঙ্গে বি কোষের গায়ে উপস্থিত সাইটোকাইন রিসেপ্টর, সেই সাইটোকাইন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে গেল, বেঁধে গেল। যখনই বি কোষের গায়ে সাইটোকাইন এসে বাইন্ড করে গেল, সঙ্গে সঙ্গে বি কোষ কী হলো, অ্যাক্টিভেটেড হয়ে গেল, বি কোষ অ্যাক্টিভেটেড হয়ে গেল। অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বি কোষ কী করে না, ওই একই কেস, বি কোষ পলিফারেশন করে, মানে বি কোষের পপুলেশন বৃদ্ধি করে। সেই বি কোষগুলো কতকগুলো বি কোষ মেমোরি বি কোষে, আবার কতগুলো বি কোষ প্লাজমা বি কোষে রূপান্তর হয়ে গেল। কি, তাহলে বি কোষ সাইটোকাইন দ্বারা উদ্দীপিত হওয়ার পর নিজে অ্যাক্টিভেটেড হলো। অ্যাক্টিভেটেড হওয়ার পর সে কী করলো, পলিফারেশন করলো, মানে তার পপুলেশন বৃদ্ধি পেল, তার সংখ্যা বৃদ্ধি করলো। সংখ্যা বৃদ্ধি করার পর কিছু বি কোষ মেমোরি বি কোষে রূপান্তর হয়ে গেল, কিছু বি কোষ প্লাজমা বি কোষে রূপান্তর হয়ে গেল। প্লাজমা বি কোষের কাজ বলেছিলাম আগে, প্লাজমা বি কোষের কাজ হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করা, আর মেমোরি বি কোষের কাজ অল্প পরিমাণে অ্যান্টিবডি প্রোডাকশন করে, কিন্তু এর লাইফ স্প্যান বলেছিলাম খুব লং, দীর্ঘদিন। মেমোরি বি কোষ দীর্ঘদিন বেঁচে থাকে, প্লাজমা বি কোষ অ্যান্টিবডি তৈরি করার পর মারা যায়। তাহলে ও কী করলো, অ্যান্টিবডি তৈরি করে দিয়েছে, কে না, প্লাজমা কোষ। তো প্লাজমা বি কোষ অ্যান্টিবডি তৈরি করার পর এই অ্যান্টিবডি ওই যে প্রবিষ্ট অ্যান্টিজেন, একটা তো নয়, অনেক অ্যান্টিজেন ঢুকেছে, তো সেই যে আর রিমেনিং যে অ্যান্টিজেনগুলো ব্যাকটেরিয়ামগুলো রয়েছে সেগুলোকে কি করলো না, ধরে ফেললো। কে ধরে পড়লো, অ্যান্টিবডি। অ্যান্টিবডি তার নির্দিষ্ট স্থান আছে, সেই নির্দিষ্ট স্থানে অ্যান্টিজেনকে কি করলো, বাইন্ড করে দিল। বাইন্ড করে দিলে তার মানে কি হলো, অ্যান্টিজেন, দেখো এজিএবি রিয়াকশন, এখানে এজিএবি রিয়াকশন মানে হচ্ছে দেখো এজি ফর অ্যান্টিজেন, এবি ফর অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হলো। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমেই অ্যান্টিজেন ক্লিয়ারেন্স করে দিল। তাহলে বি কোষ তৈরি করলো অ্যান্টিবডি, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশনের ফলে অ্যান্টিজেন ক্লিয়ারেন্স হয়ে গেল। তাহলে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে অ্যান্টিজেন ক্লিয়ারেন্স, আর অ্যান্টিবডিটা থাকে কোথায়, রক্তের প্লাজমার মধ্যে। প্লাজমাটা কি, একটা রস তরল, তার জন্য এইটাকে আমরা বলি রস ভিত্তিক অনাক্রমতা বা অ্যান্টিবডি মিডিয়েটেড অনাক্রমতা, বা এটাকে হিউমারাল ইমিউনিটি বলি। বিকজ কেন, এখানে বাই দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডি, অ্যান্টিজেন ক্লিয়ারেন্স হচ্ছে কিসের মাধ্যমে না, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। অ্যান্টিবডি যতক্ষণ না তৈরি হচ্ছিল ততক্ষণ অ্যান্টিজেন ক্লিয়ার করতে পারছিল না, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন না হলে অ্যান্টিজেন ক্লিয়ারেন্স করতে পারছিল না। তাহলে যেহেতু অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে অ্যান্টিজেন ক্লিয়ারেন্স করলো, তাই অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, বা এটাকেই বলছি আমরা হিউমারাল ইমিউনিটি। কারণ ওই বললাম যে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হওয়ার পর থাকে কোথায়, প্লাজমার মধ্যে। প্লাজমাটা কি, একটা তরল রস,
হিউম্যানের রস হিউমারাল, সেখান থেকে অ্যাকচুয়ালি এসছে হিউমারাল ইমিউনিটি। হিউমার মানে হচ্ছে তরল অ্যাকচুয়ালি। তো সেই জন্যেই এই অনাক্রমতা বা এই যে আমি মেকানিজমটা দেখালাম, এটা কি মেকানিজম না হিউমারাল ইমিউনিটি বা রস ভিত্তিক অনাক্রমতা। ওকে, দ্যাটস অল।